হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসবি একাডেমি। আমি শেলি ম্যাম চলে এসেছি ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা নিয়ে। চলো তাহলে দেখে নিই যে আজকে আমরা ইতিহাসের ঠিক কোন গুরুত্বপূর্ণ প্রশ্নটা আলোচনা করতে চলেছি। দেখে নিই, চলো। আচ্ছা, তো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর প্রতিবাদী ধর্মীয় আন্দোলনের, তাহলে কিসের? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর প্রতিবাদী ধর্মীয় আন্দোলনের সামাজিক, আচ্ছা, অর্থনৈতিক ও ধর্মীয় কারণ, তাহলে কি কি সামাজিক, অর্থনৈতিক এবং ধর্মীয় কারণগুলির বর্ণনা এখানে দিতে বলছে। আচ্ছা, তার পার্টে এর সাথে কি প্রশ্ন রয়েছে? এর ফলাফল আলোচনা করো। শুধু তার বর্ণনা নয়, তার সাথে তার ফলাফলও কি হয়েছিল এই প্রতিবাদী ধর্ম আন্দোলনের, সেটাও এক্ষেত্রে আমাদের প্রশ্নে চেয়েছে। তাহলে চলো দেখে নিই যে এই প্রশ্নটাই যে যদি ইংলিশে দেয়, ইন দ্যাট কেস ঠিক কিভাবে লিখবে। Illustrate the economical, social and religious background of the rise of the protest movement in the 6th century, তাহলে কত? ষষ্ঠ শতকের কথা বলছে, 6th century BC. Discuss its consequences, অর্থাৎ ফলাফলগুলো এক্ষেত্রে আলোচনা করতে হবে আমাদের। চলো তাহলে আমরা দেখে নিই যে এর মাইন্ড ম্যাপ বা মানে আনসারটা ঠিক কিভাবে লিখতে হবে, শর্টকাটে কিভাবে গুছিয়ে লেখা যেতে পারে। আচ্ছা, তাহলে এই প্রশ্নোত্তর আলোচনা পর্বে আমরা মোটামুটি এই প্রশ্নে কি কি আলোচনা করব, আইডিয়াস অ্যাবাউট দ্য আনসার, যে এই উত্তরটা ঠিক কিভাবে লিখতে হবে, এই উত্তরের মূল যে কনসেপ্টটা সেইটা আমরা কিন্তু ডিসকাস করতে চলেছি। কি পয়েন্ট, অর্থাৎ এই উত্তরটা কতগুলি কি পয়েন্টে কিন্তু ভাগ করে দেওয়া আছে। পুরো উত্তরটা যদি গুছিয়ে মনে রাখতে নাও পারো, কি পয়েন্টটা যদি একটু বুঝে নাও আর আমার কথাগুলো যদি মন দিয়ে শোনো, তাহলে কিন্তু খুব সহজেই পরীক্ষায় গুছিয়ে লেখা আর ইম্পসিবল নয়। আচ্ছা, এরপরে কি? ইম্পর্টেন্ট ডেটস, প্লেস অ্যান্ড পিপল। ইম্পর্টেন্ট ডেট বলতে এক্ষেত্রে আমরা আমাদের উত্তরে কি আলোচনা করতে চলেছি, কোন শতকের ব্যাপারে? ষষ্ঠ শতকের যে প্রতিবাদী আন্দোলন, তাহলে বোঝা গেছে ষষ্ঠ শতক সম্পর্কে আলোচনা করতে চলেছি। প্লেস, এক্ষেত্রে প্লেস কোনটা গুরুত্বপূর্ণ? মূলত উত্তর ভারত এবং মগধ অঞ্চলকে কেন্দ্র করে কিন্তু এই প্রতিবাদী আন্দোলন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পেয়েছিল সেই ষষ্ঠ শতকে। তাহলে কি ষষ্ঠ শতক, মগধ বা উত্তর ভারত, এই অঞ্চলকে নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। আর পিপল বলতে প্রতিবাদী আন্দোলনের যে দুজন গুরুত্বপূর্ণ মানুষের কথা আমাদের মাথায় রাখতে হবে, এক হচ্ছে গৌতম বুদ্ধ এবং 2 নম্বরকে জৈনিজম, অর্থাৎ কে, সেটা আমরা এর পরে আলোচনা করছি। চলো দেখি, আস্তে আস্তে এগোবো। আচ্ছা, তো ইন্ডিয়া ইন দ্য 6th century BC, রাইজ ইন জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম এবং জৈনিজম কি করে এটার এই প্রতিবাদী আন্দোলনের মধ্য দিয়ে এটার কিভাবে উদ্বোধন ঘটছে এবং তার ফলাফলই বা কিরকম হয়েছিল, চলো দেখে নিই। তো প্রথম স্লাইডেই কি আছে আমরা দেখে নেব, সামাজিক কারণ। তো সামাজিক কারণের মধ্যে যেটা ইম্পর্টেন্ট, যেটা প্রথমেই রয়েছে, সেটা কি? সমাজে 4টে শ্রেণী ছিল। সমাজে 4টে শ্রেণী কি? সমাজ 4টি বর্ণে বিভক্ত ছিল, আমরা পড়ে এসেছি। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই 4টে শ্রেণীতে ভাগ করা ছিল সমাজ। কিন্তু উল্লেখযোগ্যভাবে সমস্ত কিছুর ক্ষমতা বা যে সামাজিক মর্যাদা, এই সমস্ত কিছু পেত কে? ব্রাহ্মণ শ্রেণী। তার ফলে কি হয়েছিল, বাকি 3টে শ্রেণীর মনে কিন্তু ক্ষোভ জন্মাচ্ছিল। তার কারণ সামাজিক যে সচলতা বজায় রাখার জন্য বাকি 3টে শ্রেণী কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। যেমন ক্ষত্রিয় অর্থাৎ রাজারা কি করত? অন্য অঞ্চলের রাজাদের হাত থেকে আমাদের রক্ষা করত, অর্থাৎ বৈদেশিক শত্রুর হাত থেকেও কিন্তু আমাদের রক্ষা করত। বিভিন্ন তারা যখন বৈদেশিক শত্রুরা যখন আমাদের আক্রমণ করত, সেই অঞ্চলের মানুষদের রক্ষা করার দায়িত্ব রাজারা পালন করত। বৈশ্য অর্থাৎ বৈশ্যরা তাদের বাণিজ্যিক ক্রিয়াকলাপের মাধ্যমে একটা বড় অ্যামাউন্ট টাকা সমাজের ক্ষেত্রে ব্যয় করত, বোঝা গেল। শূদ্র, সমাজের যে বাকি কাজকর্মগুলো ছিল, এই 3টে শ্রেণীর যে সমস্ত কাজকর্ম সব কিন্তু করে দিত শূদ্ররা। কিন্তু তা সত্ত্বেও সমাজের সমস্ত আধিপত্য বা মর্যাদার অধিকারী ছিল এই ব্রাহ্মণ। ফলে একটা প্রতিবাদী বা ক্ষোভ তো জন্মেছিল মানুষের মনে। তার কারণ এই যে বুদ্ধিজম বা জৈনিজম,
এই দুটো ধর্মের মধ্যে কি বলা হয়েছিল, সেই দুটো ধর্মের কাছে সমস্ত মানুষ ছিল সমান। ওখানে ব্রাহ্মণদের আলাদা কোনো মর্যাদা দেওয়ার প্রসঙ্গ কিন্তু ছিল না। গৌতম বুদ্ধ বলেও ছিলেন যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সবাই তার চোখে সমান, অর্থাৎ একটা সমতার ব্যাপার এই দুটো ধর্মের মধ্যে কিন্তু ছিল। এবং এই কারণেই এই সামাজিক অসন্তোষের থেকেই কিন্তু একটা প্রতিবাদী আন্দোলন যে এলো ষষ্ঠ শতকে, সেইটার ধারা কিন্তু বিকশিত হয়েছিল। আচ্ছা, পরেরটা দেখে নিই। তাহলে কি যেটা আলোচনা করলাম যে সমাজে 4টি শ্রেণী ছিল, কি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, সেই নিয়ে পুরো বিষয়টা ক্লিয়ার। চলো নেক্সট স্লাইডটা দেখে নিই। নেক্সট স্লাইডে কি বলছে, অর্থনৈতিক কারণ। প্রথমেই অর্থনৈতিক কারণে যেই পয়েন্ট আমরা আলোচনা করব সেটা হচ্ছে লৌহজাত বিভিন্ন কৃষি সরঞ্জামের উদ্ভাবন। এবারে তোমরা ভাবছো এই লোহার সাথে আবার প্রতিবাদী আন্দোলনের কি সম্পর্ক ষষ্ঠ শতকের, তাই তো সম্পর্ক আছে। এই লোহা দিয়ে, লোহার ব্যবহার কিন্তু এই ষষ্ঠ শতকের আগে তেমনভাবে জানা ছিল না। তার আগে মানুষ কি ব্যবহার করত, তামার যন্ত্রপাতি ব্যবহার করত। কিন্তু যেই লোহার উদ্ভাবন ঘটলো তাতে কি হলো, কৃষিকাজে কিন্তু একটা সুবিধে হলো। এবং কৃষিকাজে সুবিধের ফলে কি হচ্ছে, কৃষিকাজ যত বিকশিত হচ্ছে, অর্থাৎ যত ভালোভাবে কৃষিকাজ হচ্ছে, তত কি গবাদি পশুর দরকার পড়ছে। কারণ এখনকার দিনে না হয় ট্রাক্টর আছে, তখন তো ছিল না। তখন কি দরকার, লোহার লাঙল, এ সমস্ত কিছু দরকার। এছাড়াও কি দরকার, যে গরু, বলদ, এগুলো দিয়ে চাষ করানো হতো। কিন্তু বৈদিক যে ধর্ম যজ্ঞগুলো হতো, সেক্ষেত্রে কি দেখতে পেতাম আমরা, গাভীদেরকে বলি দেওয়া হতো। ফলে সেটাই তো একটা অসুবিধে হচ্ছিল। তাই কি, যে লৌহজাত বিভিন্ন কৃষি সরঞ্জামের উদ্ভাবনের সাথে সাথে একটা প্রতিবাদী ধর্ম আন্দোলনের উদ্ভবও কিন্তু জড়িয়ে পড়েছিল। নেক্সট যেটা, নদীর তীরবর্তী অঞ্চলগুলিতে নতুন নতুন নগরের উত্থান। যত নদীর তীরবর্তী অঞ্চলগুলো ছিল ষষ্ঠ শতকে, সেই সময় কি দেখতে পাচ্ছি আমরা, নগরায়ন ঘটছে। বিশেষত মগধ অঞ্চলকে কেন্দ্র করে কিন্তু নগরায়ন ঘটেছিল। এবং নগরায়নের সাথে সাথে মানুষের চিন্তা ভাবনাও কিন্তু পরিবর্তিত হচ্ছিল। আর মানুষ ওই ভাবনাটায় আটকে থাকতে চাইছিল না যে ব্রাহ্মণ মানেই সর্বশ্রেষ্ঠ এবং বাকি কারোর কোনো দামই নেই সমাজে। সেই ব্যাপারটা থেকে আস্তে আস্তে মানে এগিয়ে আসছিল। যেমন ধরো শহরে থাকা মানুষদের যা চিন্তা ভাবনা হবে, বা নগরে থাকা মানুষদের, একজন গ্রামে থাকা মানুষ, গ্রামে বসবাসকারী মানুষদের কিন্তু চিন্তা ভাবনা একটু ভিন্ন হবে। ফলে নগর হওয়ার সাথে সাথে কিন্তু মানুষের চিন্তা ভাবনা বদলাচ্ছিল এবং তারা ক্রমশই বৌদ্ধ এবং জৈন ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছিল। নেক্সট পয়েন্টটা, সমুদ্র যাত্রা নিষিদ্ধ। বৈদিক ধর্মমত অনুযায়ী এই যে সমুদ্র যাত্রা বা সমুদ্র পথে যাত্রা করলে সেটা কি বলা হতো, সেটা অপরাধ বলে মনে করা হতো, নিন্দনীয় ছিল। কিন্তু এই বৌদ্ধ বা জৈন ধর্মে কিন্তু সেরকম কোনো ব্যাপার ছিল না। ব্যবসার কাজে যাই করো সেগুলো সমস্ত কিছুই ভালো বলে গৌতম বুদ্ধ মনে করতেন। তার জন্য যদি জৈন ধর্মাবলম্বী মানুষদের দেখো, সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে অধিকাংশ মানুষই কিন্তু ব্যবসায়ী। তো কি, সমুদ্রযাত্রা যেহেতু নিষিদ্ধ হয়েছিল হিন্দু ধর্মে কোনো না কোনোভাবে, সেই কারণে মানুষ সেই কারণেও কিন্তু কি হচ্ছে, বৌদ্ধ এবং জৈন ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে। পরের পয়েন্ট, বৈদিক সমাজে সুদ গ্রহীতাদের নিচু চোখে দেখা হতো। সুদ দেওয়া নেওয়াও করা যেত না, সেটাকেও নিচু চোখে দেখা হতো, যেটা কিনা এই প্রতিবাদী ধর্মগুলোর মধ্যে ছিল না। ক্লিয়ার? তারপরে লাস্ট পয়েন্ট কি, অর্থনৈতিক ক্ষেত্রে বৈদিক ক্রিয়াকাণ্ডের অন্যতম প্রধান অঙ্গ ছিল গোহত্যা, যেটা আমি একটু আগেই ডিসকাস করলাম। এই গোহত্যা করার ফলে চাষবাসের সমস্যা সৃষ্টি হচ্ছিল, গরু কমে যাচ্ছিল। তার ফলে কি, কৃষকরাও একটু বিতৃষ্ণা পোষণ করছিল এই বৈদিক ক্রিয়াকলাপের প্রতি। ফলে তারা কি হচ্ছে, এদিকে যেমন বিতৃষ্ণা তাদের আসছে, তেমনভাবে কিসে আকৃষ্ট হচ্ছে তারা, বৌদ্ধ এবং জৈন ধর্মে। ক্লিয়ার? চলো নেক্সট স্লাইডটা তাহলে দেখি। ধর্মীয় কারণ এবারে আমরা আলোচনা করব। তাহলে কি, প্রথমেই যেই কারণটার উল্লেখ এখানে আছে সেটা হচ্ছে বৌদ্ধ বা জৈন ধর্মমত ছিল সহজ, সরল ও ব্যবহারিক। অর্থাৎ বৌদ্ধ এবং জৈন ধর্মমতে একটা মানবিকতার ব্যাপার ছিল, যে মানুষকে সেবা করো, মানুষের সাথে ভালো ব্যবহার, ওই সৎ ব্যবহার, সৎ আচরণ, সৎ বাক্য, মনে পড়ছে তো? এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু এই বৌদ্ধ এবং জৈন ধর্মমত গড়ে উঠেছিল। অপরদিকে বৈদিক ধর্মমতে কি ছিল, যাগযজ্ঞের প্রাধান্য। সেক্ষেত্রে কি,
খরচাও যেমন হতো, তেমন ওই যাগযজ্ঞ না করলে তুমি শ্রেষ্ঠ মানুষ নও সমাজের, এরকম একটা ধারণা তৈরি হয়েছিল। তার ফলেও কিন্তু মানুষ এই বৌদ্ধ এবং জৈন ধর্মে আকৃষ্ট হয়ে পড়েছিল। আচ্ছা, এবারে আমরা আলোচনা করব কি দার্শনিক কারণ। দার্শনিক কারণটা কি? আড়ম্বর সর্বস্ব ও ব্যয়বহুল যজ্ঞাদি পরিবর্তে মানুষ কর্মানুযায়ী ফল ভোগ করতে বাধ্য হয়। দার্শনিক কারণ বলতে আমরা যেটা ভাবছি যে চিন্তা ভাবনারও একটা পরিবর্তন আসছে। গৌতম বুদ্ধ বলো বা এই যে জৈন ধর্মমত বলো, এই বৌদ্ধ এবং জৈন ধর্মমতে কি বলা হয়েছিল? যে মানুষ কর্মফল ভোগ করে, তুমি যেমন কর্ম করবে তেমন ফল হবে। যাগযজ্ঞ করার কোনো প্রয়োজন নেই, যাগযজ্ঞ দিয়ে কিছু যায় আসে না, তোমার কর্মফল তুমি তার মাধ্যমে পাবে না, তার ফলাফল। কিন্তু তুমি যদি ভালো কাজ করো অর্থাৎ ভালো কর্ম করো, তার ফলাফল তুমি নিশ্চয়ই তার ভালো ফল তুমি পাবে। ফলে এটা শুনলে যে কোনো মানুষ আকৃষ্ট হবে, কারণ প্রত্যেকটা মানুষই জানে যে না, আমি তো এই ভালো কাজটা করছি, ফলে এর ফলাফল অবশ্যই আমার ক্ষেত্রে ভালো হবে। বোঝা গেল? তো এইরকম একটা মাইন্ডসেটও সেই সময় কিন্তু তৈরি হচ্ছিল, যার ফলে এই ধরনের প্রতিবাদী ধর্মের উদ্ভব কিন্তু আমরা এই 6ষ্ঠ শতকে লক্ষ্য করেছিলাম। নেক্সট স্লাইডে কি বলছে দেখে নি। আচ্ছা, পরবর্তী যে স্লাইডে, এই স্লাইডে যেটা বলছে যে প্রতিবাদী ধর্মীয় আন্দোলনের ফলাফল বা প্রভাব। তাহলে এতক্ষণ এগুলো আলোচনা করলাম, কেন এই প্রতিবাদী আন্দোলনগুলো উদ্ভব হয়েছিল। এবারে কি করব যে এই আন্দোলনগুলির প্রভাব কি হলো, এর প্রভাবে কি কি দেখা গেল। প্রথমেই যেটা রমিলা থাপার বলছে নিম্ন শ্রেণীর মানুষের ওপর প্রভাব পড়েছিল। কেন? রমিলা থাপারকে প্রাচীন ভারতের ইতিহাসের একজন উল্লেখযোগ্য ঐতিহাসিক বা ইতিহাসবিদ, ঠিক আছে? তো রমিলা থাপার বলছেন যে নিম্ন শ্রেণীর মানুষ যারা কিনা বৈদিক যুগে অবহেলিত ছিল, তারা কিন্তু আস্তে আস্তে এই বৌদ্ধ এবং জৈন ধর্মমতে সম্মান পাচ্ছিল। তার ফলে নিম্ন শ্রেণীর মানুষের ওপর কিন্তু একটা পরিবর্তন দেখা দিয়েছিল। এরপরে কি সমাজ, শিল্পকলা, দর্শন এবং সাহিত্য। দর্শনে তো পরিবর্তন আসছেই, মানুষের মনে একটা কর্মফলের ধারণা চলে আসছে। সাহিত্য, বিভিন্ন বৌদ্ধ এবং জৈন সাহিত্য সেই সময় রচনা করা হচ্ছে, এবং যাতে যে ভাষাটা ব্যবহার করা হচ্ছিল সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কি ভাষা? প্রাকৃত ভাষা। কারণ এর আগে যে ভাষাগুলি ব্যবহার করা হতো সাহিত্যের ক্ষেত্রে সেটা ছিল সংস্কৃত, কিন্তু অধিকাংশ মানুষই জানতো সংস্কৃত ভাষা জানতো না, তারা সাধারণ ভাষা বুঝতো। ধরো পশ্চিমবঙ্গে এসে বা অন্য কোনো রাজ্যে গিয়ে আমরা যদি সবার সাথে ইংরেজিতে কথা বলতে যাই, সব মানুষ কি ইংরেজি ভালো করে বোঝে? একদমই না। তার সাথে কি কথা বলতে হবে? সেইখানকার যে ভাষা, অর্থাৎ বাংলা হতে পারে বা হিন্দি হতে পারে, যে কোনো ভাষা, যার যেই ল্যাঙ্গুয়েজ, সেটাই বললে সে ভালো বুঝবে। ফলে সাহিত্যেও কিন্তু একটা পরিবর্তন আসছিল। শিল্পকলায় তো অবশ্যই গান্ধার রীতি বা অন্যান্য অমরাবতী শিল্প, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পরিবর্তন দেখা দিচ্ছিল। এবং সমাজ ব্যবস্থা, অবশ্যই সমাজে একটা সমতার ভিত্তিতে সমাজ গঠন হয়েছিল এই বৌদ্ধ এবং জৈন ধর্মের উদ্ভবের পর থেকে, ঠিক আছে? কারণ সেই সময় সমাজে ওই ব্রাহ্মণদের যে আধিপত্য, সেই বিষয়টাই কিন্তু এই প্রতিবাদী ধর্ম আন্দোলনের মধ্য দিয়ে অনেকটাই খর্ব করা হয়েছিল। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট, পশু হত্যা অনেকাংশে বন্ধ হয় এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। একদমই তাই, কারণ জৈন এবং বৌদ্ধ ধর্মে পশু হত্যা কিন্তু নিষিদ্ধ ছিল। বলা হয়েছিল কাউকে আঘাত করতে না, সেটা মানুষই হোক বা সেটা পশুই হোক, যেটা কিনা বৈদিক ধর্মমতে পশু হত্যার একেবারে জাঁকজমকপূর্ণভাবে হতো। তো এই পশু হত্যা এই ধর্ম আন্দোলনের ফলে কি হচ্ছে? অনেকটাই বন্ধ হচ্ছে, কারণ মানুষ আরো মানবিক হয়ে উঠেছিল। এবারে বলছে ব্যবসা বাণিজ্যের প্রসার। একদম, আগে কি ছিল যে সমুদ্র যাত্রা নিষিদ্ধ ছিল, ওটা নিন্দনীয় ছিল। পরবর্তী সময় কি হচ্ছে? ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে। তার কারণ এই বৌদ্ধ এবং জৈন ধর্মমতে এই ব্যবসা করা বা সমুদ্র যাত্রা করা এগুলো কিন্তু কোনো খারাপ কাজ নয়। ফলে কি হচ্ছে? ব্যবসার প্রসার ঘটছে। সেকেন্ড, ফিফথ যে পয়েন্টটা রয়েছে, শূদ্র শ্রেণী ও নারী সমাজ। নারী সমাজের কথা যদি বলি, তাহলে বৈদিক যুগে নারী সমাজের সম্মান থাকলেও যদি আমরা পরবর্তী বৈদিক যুগের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো নারীর কিন্তু বেদ পড়ার অধিকার হারিয়েছিল এবং নারীদের অবস্থান সমাজের একদম নিম্ন স্তরে গিয়ে পৌঁছেছিল। সেইটা কিন্তু এই প্রতিবাদী ধর্ম আন্দোলনের মধ্যে দিয়ে অনেকটাই ঠিক করা সম্ভব হয়েছিল, কারণ এই দুটো ধর্মমতেই নারীকে কিন্তু আলাদা
আলাদাভাবেই সম্মান করা হতো। নেক্সট যেটা রয়েছে সমুদ্র যাত্রাকে অনুমোদন করা, যেটা আমি একটু আগেই বললাম যে সমুদ্র যাত্রা নিন্দনীয় ছিল না, ফলে অনুমোদিত ছিল, তার ফলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছিল। আচ্ছা, 7 পয়েন্ট, বৌদ্ধ মঠগুলি বিদ্যাচর্চার বৃহৎ কেন্দ্র হয়ে ওঠে। এই বৌদ্ধ এবং জৈন ধর্মের প্রসারের একটা গুরুত্বপূর্ণ পার্ট ছিল এই বৌদ্ধ মঠগুলির গড়ে ওঠা। আগে কি হতো যে গুরু গৃহে শিক্ষা লাভ করতে স্টুডেন্টরা যেত, কিন্তু এরপর থেকে বৌদ্ধ ধর্মের প্রসারের সাথে সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন বৌদ্ধ মঠ এবং সংঘ গড়ে উঠেছিল। তাতে হাজার হাজার ছাত্রছাত্রী এসে ওখানে থেকে পড়াশোনা করতো, বোঝা গেল? তো এভাবেই বৌদ্ধ মঠগুলি বিদ্যাচর্চার বৃহৎ কেন্দ্র হয়ে উঠেছিল। তাহলে পুরোটা বোঝা গেল যে প্রতিবাদী ধর্ম আন্দোলন কিভাবে একটা গড়ে উঠছে ষষ্ঠ শতকে মগধকে কেন্দ্র করে বা উত্তর ভারতকে কেন্দ্র করে, এবং তার ফলাফলই বা কি হয়েছিল। ক্লিয়ার? চলো তাহলে আজকে আমরা আমাদের আলোচনা মোটামুটি এখানেই শেষ করছি এবং আশা করছি তোমাদের কনসেপ্ট একেবারে ক্লিয়ার হয়ে গেছে। তবে এই প্রশ্নটা সম্পর্কে যদি আরও ভালো করে নলেজ গেইন করতে চাও আর পরীক্ষায় সুন্দর করে উত্তর লিখে আসতে চাও, তাহলে কি করতে হবে? তাহলে এই নোটসটা তোমাদের গুগলে গিয়ে ডাউনলোড করতে হবে। ক্লিয়ার? তাহলে দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী কোনো টপিক নিয়ে আলোচনা পর্বে।